আসসালামু আলাইকুম। অর্থনীতি প্রথম পত্রের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত রিদওয়ান। আজকের ক্লাসে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ঢাল, সরলরেখা ও বক্ররেখার ঢাল, তারপর চাহিদা সমীকরণ গঠন, চাহিদার হ্রাস বৃদ্ধি ও চাহিদা রেখার স্থানান্তর নিয়ে আলোচনা করব। এবং আমি খুব ভালো করেই জানি এই যে একটা টপিক আছে ঢাল, এই ঢাল টপিকটাকে তোমরা অনেক অনেক বেশি ভয় পাও। তো ভয়ের কিছু নাই, আজকের ক্লাসটা করো। আশা করি এই ঢাল রিলেটেড যত ভীতি, যত সংখ্যা তোমাদের মনে আছে, সব ভীতি, সব সংখ্যাই কিন্তু কেটে যাবে। আচ্ছা, তো এই ঢালের ইংরেজি যে প্রতিশব্দ সেটা হলো কি স্লোপ। ঢালের ইংরেজি প্রতিশব্দ কি? স্লোপ। ঢাল বা স্লোপ। তো ঢাল দিয়ে আসলে কি বোঝায়? তো ঢাল শব্দটার সাথে বাংলার আরেকটা শব্দের কানেকশন আছে, সেটা হলো ঢালু। ঢালু বললে কি বোঝায়? ঢালু বললে বোঝায় যে কোনো একটা স্থানের বা কোনো একটা অঞ্চলের একটা মাটির স্তর, সেটা কি পরিমাণ হেলে আছে, কি পরিমাণ হেলে আছে, এটা দিয়ে আমরা কি বোঝাই? যে ওই অঞ্চলে ওই অঞ্চলটা বা ওই জায়গাটা ঢালু কিনা বা ওই জায়গাটা কি পরিমাণ বেঁকে আছে, এটা আমরা বোঝাই এই ঢালু শব্দটি দিয়ে। তো ইকোনমিক্সেও এই ঢাল বা স্লোপ দিয়ে মূলত একটা সরল রেখা কি পরিমাণ বেঁকে আছে এটাই বোঝায়। ঠিক আছে? এছাড়াও আরো কি কি বোঝায় সেটাও বলতেছি। আচ্ছা, তো দেখো আমরা ইকোনমিক্সে সবসময় কি করি, অনেকগুলো রেখা নিয়ে আমরা কি করি, অনেক পড়ালেখা করি। রেখার মাধ্যমে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করি। তো দেখো, তো আমরা যদি এরকম একটা লেখচিত্র যদি আমরা একটা অঙ্কন করি, মনে করো আমরা একটা ডিমান্ড কার্ভ আমরা অঙ্কন করলাম। তাহলে একটা ভূমি অক্ষ আছে আর একটা কি লম্ব অক্ষ আছে। অর্থাৎ একটা স্বাধীন চলক আছে আর একটা কি অধীন চলক আছে। তাহলে এই যে ওয়াই হলো এখানে অধীন চলক, এক্স হলো এখানে কি স্বাধীন চলক। এবং আমরা এখানে একটা রেখা পেলাম, মনে করি এটা হলো একটা ডিমান্ড রেখা। এটা কি রেখা? ডিমান্ড রেখা। তাহলে এখন যদি বলা হয় এই যে একটা ডিমান্ড রেখা আছে, এই ডিমান্ড রেখার মনে করো এ বিন্দু, এ বিন্দুতে স্লোপ কি বা এ বিন্দুর ঢাল নির্ণয় করো। এ বিন্দুর কি নির্ণয় করো? ঢাল নির্ণয় করো। তাহলে এই যে এ বিন্দুর ঢাল নির্ণয় করো, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা এখন বোঝাচ্ছে যে দেখো আমাদের এই যে একটা লেখচিত্র, এই লেখচিত্রে একটা অধীন চলক আছে আর একটা স্বাধীন চলক আছে। এবং এই ঢাল দিয়ে বোঝায় যে আমাদের লেখচিত্রে বা আমাদের যে অপেক্ষক বা আমাদের যে ফাংশন, যে সমীকরণ বা যে চাহিদা সমীকরণ, সেই চাহিদা সমীকরণে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, কি বলছি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের যে অনুপাত, সেই অনুপাতকে কি বলে? ঢাল বলে। সেই পরিবর্তনের অনুপাতকে কি বলে? ঢাল বলে। অর্থাৎ আমরা জানি যে মনে করো যদি প্রাইস আর কোয়ান্টিটি হয়, তাহলে প্রাইসটা কি স্বাধীন চলক, কোয়ান্টিটি বা যে ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার যে পরিমাণ, সেটা হলো অধীন চলক। তাহলে আমরা জানি কোয়ান্টিটি এটা হলো অধীন চলক, প্রাইস বা দাম হলো এটা কি স্বাধীন চলক। তো স্বাধীন চলকের অর্থাৎ দাম যখন বাড়ে তখন কি চাহিদা কমে যায়, আবার দাম যখন কমে তখন চাহিদা বেড়ে যায়। এখন আমি কিভাবে বুঝবো যে দামের সাথে সাথে চাহিদা কি পরিমাণে বাড়তেছে, কি পরিমাণে কমতেছে? এটা তো আমরা প্রাথমিকভাবে বুঝবো না, তাই না? তো ওই ব্যাপারটা বোঝার জন্য বা দাম কমার সাথে সাথে চাহিদাও কি পরিমাণ কমতেছে বা চাহিদা কি পরিমাণ বাড়তেছে, বা দাম বাড়ার সাথে সাথে চাহিদা কি পরিমাণ কমতেছে, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের যে অনুপাত, এই পরিবর্তনের অনুপাতটাই আমরা জানতে পারবো ঢাল নির্ণয় করার মাধ্যমে। অর্থাৎ আমরা যদি এই যে একটা রেখা, এই রেখার এ বিন্দুর ঢাল বা স্লোপ যদি আমরা নির্ণয় করি, তখন আমরা বলতে পারবো যে এক্স বা স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কত ইউনিট পরিবর্তন হচ্ছে, এটা তখন আমরা বলতে পারবো। তাহলে ঢাল কি কাজে ব্যবহার হয় তোমরা তো বুঝছো। অর্থাৎ আমরা জানি যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক পরিবর্তন হয়, এটা আমরা জানি, সাধারণ এটা একটা জেনারেল স্টেটমেন্ট, এটা আমরা জানি। কিন্তু কি পরিমাণে পরিবর্তন হয়, কত ইউনিট পরিবর্তন হয়, সেটা আমরা কিভাবে জানবো? সেটা আমরা জানবো স্লোপ নির্ণয় করার মাধ্যমে। তাহলে দেখো এই ঢাল বা স্লোপের যে সংজ্ঞা দেয়া আছে এখানে, যে কোনো অপেক্ষকের, অপেক্ষক বলতে কি বোঝায়? যে কোনো ফাংশন, কোনো ফাংশনের বা কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, তার অনুপাতকে কি বলে? তার অনুপাতকে ঢাল বলে। তার অনুপাতকে ঢাল বা স্লোপ বলে। তাহলে আমরা জানি যে একটা অপেক্ষকে স্বাধীন চলক এবং অধীন চলক যদি থাকে, অধীন চলক নিজে নিজে পরিবর্তন হতে পারে না, বরঞ্চ স্বাধীন চলক নিজে নিজে পরিবর্তন হতে পারে। তাহলে কি স্বাধীন চলক আর যেহেতু অধীন চলক, এই অধীন চলক যেহেতু স্বাধীন চলকের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল, তো এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের অনুপাতকেই কি বলে? ঢাল বলে। এই পরিবর্তনের অনুপাতকে কি বলে? ঢাল বলে। তোমরা
এই সংজ্ঞাটা খুব ভালোভাবে আত্মস্থ করবা। আচ্ছা, এরপর তো আমরা ঢাল জানলাম, তো এখন একটা রেখার ঢাল, এটার সংজ্ঞা কি হতে পারে? যে স্লোপ অফ এ কার্ভ। এখন এই রেখাটা সরলরেখা হতে পারে, আবার কি বক্ররেখাও হতে পারে। তো দেখো, রেখার ঢাল দ্বারা বোঝায় যে কোনো একটা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে, কোনো একটা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে, যেমন এই রেখার একটা নির্দিষ্ট বিন্দু কি এ, তাহলে দেখো কোনো একটা রেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল বলতে ওই বিন্দু থেকে অধীন ও স্বাধীন চলকের পরিবর্তনের যে অনুপাত, সেই পরিবর্তনের অনুপাতকেই নির্দেশ করে। অর্থাৎ স্লোপের মতই, অর্থাৎ ঢালের যে সংজ্ঞা, এই সংজ্ঞা একদমই কাছাকাছি। তো এখানে শুধু বলতে হবে যে একটা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে, একটা রেখার কোনো নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু এ হতে পারে, বা এই বিন্দু বি হতে পারে, বা এই বিন্দু সি হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে। অর্থাৎ একটা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে স্বাধীন চলক এবং অধীন চলকের পরিবর্তনের যে অনুপাত, এই পরিবর্তনের যে অনুপাত, সেই অনুপাতকে কি বলে? সেই পরিবর্তনের অনুপাতকে রেখার ঢাল বা স্লোপ অফ এ কার্ভ বলে। আচ্ছা, তো আমরা জানলাম। তো এরপর দেখো, এই যে ঢাল নির্ণয় করার একটা সূত্র আছে, ঢাল নির্ণয় করার একটা কি আছে? সূত্র আছে। তো দেখো, রেখার যে ঢাল, এই রেখার ঢাল নির্ণয় করার সূত্র হলো অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে আমাদের উপরে কি থাকবে? উপরে থাকবে হলো অধীন চলকের পরিবর্তন থাকবে, আর নিচে থাকবে স্বাধীন চলকের পরিবর্তন। এবং দুইটার যে অনুপাত, এই দুইটার অনুপাত যদি আমরা বের করি, তাহলেই সেটা রেখার যে ঢাল, সেই রেখার ঢাল তখন কি হবে? নির্ণয় করা যাবে। তাহলে রেখা ঢালের যে আমরা সূত্র, সেটা আমরা কি জানলাম? যে অধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে রেখা ঢাল কি? অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। এখন দেখো, আমরা তো রেখার ঢাল এটা পড়ার আগে আমরা পড়ছি যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই অনুপাতকে কি বলে? ঢাল বলে। তো দেখো, একটা অপেক্ষক, একটা অপেক্ষক বা একটা ফাংশন যদি হয় y ইকুয়াল 5 প্লাস 5x, y ইকুয়াল 5 প্লাস 5x, তাহলে আমরা জানি যে এই সমান চিহ্নের বামে সাধারণত কি থাকে? অধীন চলক থাকে। তাহলে সমান চিহ্নের বামে কি আছে? y আছে। তাহলে y হলো কি? অধীন চলক। y কি? অধীন চলক। y কি? অধীন চলক। আর সমান চিহ্নের ডানে যা থাকে সেটা হলো স্বাধীন চলক। তাহলে x, সমান চিহ্নের ডানে কি আছে? x আছে। তাহলে x হলো এখানে কি? স্বাধীন চলক। x কি এখানে? স্বাধীন চলক। তাহলে আমরা ঢাল নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা জানি যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, তারই অনুপাতকে কি বলে? ঢাল বলে। এবং আমরা ঢাল নির্ণয়ের যে সূত্র, সেটা হলো উপরে থাকবে অধীন চলকের পরিবর্তন, আর নিচে থাকবে স্বাধীন চলকের পরিবর্তন। আচ্ছা, তো এই যে পরিবর্তন যে আছে, এই পরিবর্তন ব্যাপারটাকে আমরা ইকোনমিক্সে একটা আইকন দিয়ে প্রকাশ করি, বা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। সেই চিহ্নটা হলো অনেকটা এই ত্রিভুজের মতো, এবং এটাকে বলা হয় ডেল্টা। কি বলা হয়? ডেল্টা। কি বলা হয়? ডেল্টা। তাহলে দেখো, যে এই যে রেখার যে ঢাল, এবং এই রেখার ঢালের যে সূত্র, অর্থাৎ অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন, এবং এটা যদি একটা অপেক্ষক হয়, এটা যদি একটা অপেক্ষক হয় যে y ইকুয়াল 5 প্লাস 5x, এবং এই যে একটা অপেক্ষক আছে, এই অপেক্ষকের ঢাল নির্ণয় করার সূত্র যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো, আমরা জানি যে উপরে থাকবে কি? অধীন চলকের পরিবর্তন। তাহলে আমরা কি জানি? অধীন চলক হলো y, অধীন চলক কি? y। আর নিচে থাকবে স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে আমরা লিখলাম শুধু আগে অধীন চলক এবং স্বাধীন চলক লিখলাম। তো শুধু অধীন চলক আর স্বাধীন চলক লিখলে তো হবে না, বরং উপরে অধীন চলকের পরিবর্তনটা দেখাতে হবে। তাহলে এই পরিবর্তনটা আমরা কিভাবে দেখাবো? সেটা দেখাবো এই যে ডেল দিয়ে বা ডেল্টা দিয়ে, ডেল্টা y, এবং স্বাধীন চলকের পরিবর্তন আমরা দেখাবো ডেল্টা x। তাহলে আমাদের অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের যে পরিবর্তন, এর মাধ্যমে আমরা কোনো একটা অপেক্ষকের ঢাল নির্ণয় করতে পারবো। আচ্ছা, বুঝলাম যে ডেল্টা দিয়ে আমরা পরিবর্তনটা বোঝাই, কিন্তু এই পরিবর্তন দিয়ে আসলে কি বোঝায়? পরিবর্তন দিয়ে কি বোঝায়? তো দেখো, এটাও একেবারে ইজি। মনে করো কোনো একটা দাম বা যে কোনো একটা জিনিসের একটা প্রাথমিক মান থাকে, একটা কি থাকে? প্রাথমিক মান থাকে। মনে করো y, আমরা কি জানি? y হলো আমাদের অধীন চলক। তো এই যে y হলো আমাদের কি? অধীন চলক। তো y এর প্রথমে একটা, মনে করো একটা মান আছে, প্রথমে একটা মান আছে, এটাকে আমরা বললাম y0। তো y0-র প্রথম মানটা হলো 5, প্রথম মানটা কি? 5। পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে 10 হইলো, এটা পরিবর্তন হয়ে কত হইলো? 10 হইলো। এবং আমরা যে y এর যে নতুন একটা মান পাইলাম, সেটাকে আমরা বললাম কি? y1।
তাহলে y0 যে আমাদের পুরাতন যে মান, y0 এই যে পুরাতন যে মান, এটাকে আমরা বলতেছি y0, এবং y এর যে আমরা নতুন যে একটা মান পাইলাম এটাকে আমরা বলতেছি y1। এটাকে আমরা কি বলতেছি? y1। তাহলে এই পরিবর্তন দ্বারা আমাদের বোঝায় যে আমরা নতুন যে মানটা পাইলাম, অর্থাৎ আমরা যে নতুন যে মানটা পাইলাম এই নতুন চলকের মান থেকে, বা আমরা নতুন যে মান পাইলাম এই মান থেকে পুরাতন মান যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা পরিবর্তনটা পাবো। তাহলে আমরা কি পাবো? পরিবর্তনটা পাবো। তাহলে এখানে পরিবর্তন কত? 10 বিয়োগ 5 ইকুয়াল কত হবে? 5। বোঝা গেছে? তাহলে পরিবর্তন দিয়ে কি বোঝায়? পরিবর্তন দিয়ে বোঝায় যে নতুন আমি একটা মান পাবো, এই নতুন মানটা থেকে পুরাতন মান বিয়োগ করে আমি যা পাই সেটা হলো পরিবর্তন। বোঝা গেছে? তাহলে দেখো এই যে একটা অপেক্ষক y = 5 + 5x, এখানে অধীন চলক হলো y, স্বাধীন চলক হলো x, আর আমরা জানি ঢাল নির্ণয়ের সূত্র হলো অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। পরিবর্তন আমরা দেখাই ডেল্টা দিয়ে। তাহলে আমাদের ঢাল নির্ণয়ের যে সূত্র ডেল্টা y বাই ডেল্টা x, ডেল y বাই ডেল x, এটা একদম মাথায় রাখো খুব ভালোভাবে, ডেল y বাই ডেল x। আর পরিবর্তন দিয়ে কি বোঝায়? যে নতুন মান থেকে পুরাতন মান বিয়োগ। তাহলে এই y এর নতুন মান কি? y1, পুরাতন মান কি? y0, তাহলে y1 বিয়োগ y0। এবং x এরও দুইটা তো মান আমরা পাবো, x এর একটা নতুন মান পাবো আর একটা কি? পুরাতন মান। তাহলে x এরও এই নতুন মান থেকে পুরাতন মান যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা x এরও পরিবর্তন পাবো। বোঝা গেছে? তাহলে আমরা জানলাম যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের অনুপাতকে কি বলে? ঢাল বা স্লোপ বলে। ঢাল বা স্লোপ বলে। এবং এই ঢাল নির্ণয়ের যে সূত্র সেটা হলো কি? অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন, অথবা ডেল্টা y বাই ডেল্টা x, ডেল্টা y বাই ডেল্টা x। তো এই যে সূত্র যেটা আছে এটা খুব ভালো করে একদম আত্মস্থ রাখো, একদম ভালো করে, এটা ভুলে যাওয়া চলবে না, এটা ভুলে যাওয়া চলবে না। আর পরিবর্তন দিয়ে কি বোঝায়? পরিবর্তন দিয়ে বোঝায় যে নতুন মান থেকে পুরাতন মান বিয়োগ, নতুন মান থেকে পুরাতন মান বিয়োগ, এটা হলো আমাদের পরিবর্তন। তাহলে দেখো আমরা ঢাল জানলাম, রেখার ঢাল জানলাম, রেখার ঢাল নির্ণয়ের সূত্র জানলাম, এবং সেই সূত্রের একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেই সূত্রের ভিতরে কি আছে নাই সেটাও আমরা দেখলাম। এখন আমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে এই ঢালে আর কি কি আছে। দেখো, আচ্ছা, তো দেখো ঢাল সে সরলরেখার ঢালও হতে পারে, আবার কি বক্ররেখার ঢালও হতে পারে। আচ্ছা, তো আমরা আগে সরলরেখার ঢাল সম্পর্কে আলোচনা করি। স্লোপ অফ এ লিনিয়ার কার্ভ, লিনিয়ার যে কার্ভ আছে বা সরলরেখা যে আছে এই সরল রেখার ঢাল সম্পর্কে এখন আমরা আলোচনা করি। তো দেখো সরল রেখার ঢাল 4 ধরনের হতে পারে। কত ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। কত ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। তো দেখো প্রথমটা হলো ধনাত্মক ঢাল বা পজিটিভ স্লোপ, ধনাত্মক ঢাল বা পজিটিভ স্লোপ। তারপর হতে পারে কি ঋণাত্মক ঢাল বা নেগেটিভ স্লোপ, অর্থাৎ ঢালের মান যদি আমরা পজিটিভ পাই তাহলে সেটা হবে কি? ধনাত্মক ঢাল। ধানের এই ঢালের মান যদি আমরা ঋণাত্মক পাই বা নেগেটিভ পাই তাহলে সেটা হবে ঋণাত্মক ঢাল। এই ঢালের মান যদি আমরা শূন্য পাই, কত পাই? যে ঢালের মানই আসলো শূন্য, ঢালের মানই আমরা পাইলাম শূন্য, তখন সেটা হবে আমাদের শূন্য ঢাল বা জিরো স্লোপ। এবং আরেকটা হলো অসীম ঢাল বা ইনফিনিট স্লোপ, অসীম ঢাল বা ইনফিনিট স্লোপ। তাহলে আমরা এই যে সরলরেখার যে 4 ধরনের ঢাল আছে এই 4 ধরনের ঢাল সম্পর্কে আমরা জানলাম কি কি হতে পারে। ধনাত্মক ঢাল বা পজিটিভ স্লোপ, ঋণাত্মক ঢাল বা নেগেটিভ স্লোপ, শূন্য ঢাল বা জিরো স্লোপ, আরেকটা হলো কি? অসীম ঢাল বা ইনফিনিট স্লোপ। এখন দেখো এই যে স্লোপ 4 ধরনের হতে পারে, এই যে 4 ধরনের স্লোপ আমরা পড়লাম, এই 4 ধরনের স্লোপের দেখো চিত্র কিরকম হতে পারে। দেখো দেখো প্রথম যে রেখা যেটা আছে এই রেখাটা দেখো, এই যে লাল যে রেখাটা আছে এই রেখাটা দেখো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে কি? ঊর্ধ্বগামী। তাহলে আমরা বললাম যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে সরলরেখা সেই সরলরেখার স্লোপ হয় কি? পজিটিভ। বোঝা গেছে? অর্থাৎ বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার স্লোপ হয় কি? পজিটিভ বা ধনাত্মক। তাহলে ধনাত্মক ঢালকে আমরা আরেকভাবে বলতে পারি যে ধনাত্মক ঢাল কোন রেখার হয়? সেটা হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল। বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল হয় কি? ধনাত্মক। তাহলে ঋণাত্মক ঢাল কোন সরলরেখার হয়? সেটা হলো দেখো বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল হয় কি? নেগেটিভ। এই যে দেখো বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে সেটা নিম্নগামী, নিচে আসতেছে। তাহলে এই বাম থেকে ডানে নিম্নগামী যে সরলরেখা সেই সরলরেখার স্লোপ হয় কি? নেগেটিভ। সেই সরলরেখার স্লোপ হয় কি?
নেগেটিভ। বোঝা গেছে? তাহলে কি ধনাত্মক ঢাল কখন হয়? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার স্লোপ হয় পজিটিভ, বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল হয় নেগেটিভ। বোঝা গেছে? তাহলে আমরা কি এই ধনাত্মক ঢাল এবং ঋণাত্মক ঢালের রেখা বা সরলরেখা কিরকম হতে পারে সেটা আমরা দেখলাম। বাকি দুইটা আছে। এই দুইটা কি? একটা হলো কি জিরো স্লোপ, একটা কি জিরো স্লোপ। তো দেখো যে এই যে ভূমি অক্ষের সমান্তরাল বা স্বাধীন অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল বা স্বাধীন অক্ষের সমান্তরাল। তো দেখো এই যে এটা হলো আমাদের কি ভূমি অক্ষ এবং এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এটা হলো আমাদের স্বাধীন চলক। তো এই স্বাধীন চলকের সমান্তরাল যে রেখা, অর্থাৎ স্বাধীন চলক যেদিকে যাচ্ছে অধীন চলকও, স্বাধীন চলক যেদিকে যাচ্ছে এই রেখাটা বা এই সরলরেখাটাও ঠিক সেম দিকেই যাচ্ছে। তাহলে কি যদি স্বাধীন চলকের স্বাধীন যে আমাদের রেখা আছে বা স্বাধীন রেখার স্বাধীন চলকের যে অক্ষ আছে, এই অক্ষ বরাবর যদি কোনো রেখা যায় তাহলে ওই রেখার ঢাল হবে 0 বা 0। বোঝা গেছে? বা ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল বা বলতে পারো স্বাধীন অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল বা স্বাধীন অক্ষের সমান্তরাল যে সরলরেখা, সেই সরলরেখার ঢাল হয় কি 0 বা 0। বোঝা গেছে? আবারও বলি, ভূমি অক্ষের সমান্তরাল বা স্বাধীন অক্ষের সমান্তরাল যে রেখা, সেই রেখার ঢাল হয় কি 0 বা 0। তাহলে আমরা তিনটা জানলাম, বাকি আরেকটা আছে সেটা হলো অসীম ঢাল বা ইনফিনিট স্লোপ। তাহলে দেখো এই যে আরেকটা যে রেখা আমরা দেখতেছি উপর থেকে একদম নিচে আসতেছে এবং এটা হলো আমাদের কি অধীন চলক, এটা কি আমাদের অধীন চলক এবং অধীন চলকের যে সমান্তরাল, অধীন চলকের সমান্তরাল রেখা বা এখানে লম্ব অক্ষের সমান্তরাল যে রেখা, এই লম্ব অক্ষের সমান্তরাল রেখা বা অধীন চলক, অধীন যে চলক সেই অধীন চলকের অক্ষের সমান্তরাল যে রেখা, সেই রেখার যে স্লোপ সেটা হয় কি আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলা যায় বা ইনফিনিট বলা যায় বা অসীম বলা যায়, যে কোনো একটা চাইলেও তোমরা বলতে পারো। তাহলে আমরা দেখো চার ধরনের যে স্লোপ হতে পারে, সেই স্লোপের কোন রেখার স্লোপ কিরকম হতে পারে সেটাও আমরা জানলাম। তো এখন যদি তোমাকে এরকম বলা হয়, এরকম একটা পরীক্ষা বা এমসিকিউ যদি আসলো যে এই যে একটা রেখা, এই রেখার ঢাল ধনাত্মক, ঋণাত্মক, অসীম নাকি শূন্য, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি একবারই বলে দিতে পারবা যে এই রেখার ঢাল হলো পজিটিভ। এই রেখার ঢাল কি পজিটিভ। কি কারণে? কারণ এই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে এই রেখার ঢাল হবে কি নেগেটিভ। ভুল বলছি। তাহলে দেখো বাম থেকে ডানে যেহেতু নিম্নগামী, সেহেতু এই রেখার ঢাল হবে কি নেগেটিভ বা ঋণাত্মক। এবং যদি তোমাদেরকে এরকম বলে যে আচ্ছা এই যে একটা রেখা আছে, এই রেখার ঢাল কি, তখন তুমি কি বলবা? যে এই রেখার ঢাল হলো, যে এই যে রেখা আছে এই রেখার ঢাল হলো শূন্য। কি কারণে শূন্য? কারণ এটা হলো ভূমি অক্ষের সমান্তরাল বা স্বাধীন অক্ষের সমান্তরাল রেখার ঢাল সবসময় আমরা কি জানি? শূন্য হয়। তারপর তোমাকে এরকম বলতে পারে যে এই যে একটা রেখা, এই রেখার ঢাল কি, তখন তুমি বলবা যে এই যে একটা রেখা, এই রেখার ঢাল হলো কি আনডিফাইন্ড, অসীম অথবা কি ইনফিনিট। ঠিক আছে? কি কারণে? কারণ এটা হলো লম্ব অক্ষের সমান্তরাল বা অধীন অক্ষের সমান্তরাল রেখা। তো আমরা জানি অধীন অক্ষের সমান্তরাল যে রেখা, যে সরল রেখা, সেই সরলরেখার ঢাল সবসময় কি হয়? অসীম হয় বা ইনফিনিট হয়। তাহলে দেখো সরলরেখার ঢাল চার ধরনের হতে পারে। আমরা প্রত্যেকটা সম্পর্কে জানলাম প্রাথমিকভাবে, আরো ডিপলি আমরা জানতেছি এর পরের স্লাইডগুলোতে। তো আশা করি তোমরা বুঝছো যে সরলরেখার ঢাল চার ধরনের হতে পারে এবং তোমরা রেখা দেখেই বুঝতে পারবা যে এই রেখার ঢাল কি পজিটিভ হবে, নেগেটিভ হবে, শূন্য হবে নাকি অসীম হবে। আচ্ছা এরপর দেখো আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। তো দেখো প্রথমে আমরা জানলাম ধনাত্মক ঢাল বা পজিটিভ ঢাল, এবং ধনাত্মক ঢাল বা পজিটিভ ঢাল কোন রেখার হয়? সেটা হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল কি হয়? পজিটিভ হয় বা ধনাত্মক হয়। তাহলে কি ধনাত্মক ঢাল বা পজিটিভ স্লোপ বা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল। তো দেখো এখানে আমরা একটা চিত্র অঙ্কন করছি। কি করছি? চিত্র অঙ্কন করছি। তো এখানে y হলো আমাদের অধীন চলক, y কি অধীন চলক, এবং এখানে আমাদের যে x, এই x হলো আমাদের কি স্বাধীন চলক, x হলো আমাদের কি স্বাধীন চলক। তো দেখো বাম থেকে ডানে একটা ঊর্ধ্বগামী একটা সরলরেখা এখানে অঙ্কন করা হয়েছে, এই যে হলুদ যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হলো একটা সরলরেখা। এই সরলরেখার ঢাল তোমাকে এখন নির্ণয় করতে বলছে। তো এই সরলরেখার ঢাল নির্ণয় করার সূত্র আমরা কি জানি? সূত্র আমরা জানি যে অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে কি ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এবং তোমরা জানো যে এখানে ওয়াই হলো এটা অধীন রেখা বা অধীন চলক,
এক্স হলো আমাদের কি স্বাধীন চলক। তাহলে দেখো উপরে থাকবে কি অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তো দেখো এখানে প্রাথমিক যে একটা বিন্দু সেই বিন্দুটা হলো এ, সেই বিন্দুটা কি এ। তো দেখো যখন এ বিন্দুতে আমরা আসি তখন y0 বা y এর প্রাথমিক মান হলো 5 এবং x এর প্রাথমিক মান হলো 10, অর্থাৎ y0 = 5, x0 হলো কি আমাদের 10। আর যখন আমরা বি বিন্দুতে যাই তখন আমাদের y0 থেকে y0 এর যে মান সেই মানটা তখন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়, তখন y এর মান হয়ে গেল 10 এবং এই বি বিন্দুতে x এর যে মান অর্থাৎ x1 = তখন 20। তাহলে আমরা বুঝলাম যে এখানে y এর যে মান সেই মানের মধ্যে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং ঢাল নির্ণয় করার জন্য এই পরিবর্তনটাই কি আমাদের দরকার। আচ্ছা, তো দেখো অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই কি স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে দেখো আমরা পরিবর্তন সম্পর্কে কি জানি, নতুন মান থেকে পুরাতন মান, নতুন মান থেকে কি পুরাতন মান। তাহলে আমরা আগে এই বিন্দুতে ছিলাম, পরে আমরা নতুন করে বি বিন্দুতে আসছি। তাহলে আমাদের প্রাথমিক মান হলো y0, নতুন মান হলো কি আমাদের y1 এবং আমরা পরিবর্তন সম্পর্কে জানি যে নতুন মান থেকে পুরাতন মান আমরা বিয়োগ করব। তার মানে কি y1 থেকে আমরা y0 বিয়োগ করব। তাহলে দেখো y1 বিয়োগ y0, y1 বিয়োগ কি y0। এবং x এর ক্ষেত্রেও সেম, আমরা আগে এ বিন্দুতে যখন ছিলাম তখন x0 বা x এর মান ছিল 10 এবং যখন আমরা বি বিন্দুতে যাই তখন x এর যে মান বা x1 এর মান সেটা হলো 20। তাহলে আমরা নতুন মান পাইলাম সেটা হলো 20, পুরাতন যে মান সেটা হলো আমাদের কি 10। নতুন মান হলো আমাদের 20, পুরাতন মান কি 10। তাহলে ডেল্টা এক্স দিয়ে আমরা কি বোঝাই, সেটা হলো যে নতুন যে মান সেখান থেকে পুরাতন মান আমরা বিয়োগ করব। একেবারে ইজি। তো এরপর আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেই। তো দেখো এখানে y1 = কত 10, y0 = কত 5। তাহলে দেখো 10 বিয়োগ 5, x1 = কত 20, x0 হলো 10, তাহলে কি 20 বিয়োগ 10। তাহলে যদি আমরা একেবারে সহজ একটা অঙ্ক, 10 থেকে 5 বিয়োগ করলে কত 5, 10 এবং যদি আমরা এটা ভাগ করি তাহলে আমাদের কত হয় হাফ হয়, হাফ বা 0.5। আর এই 0.5 এটা কি গ্রেটার দেন 0, বোঝা গেছে। তাহলে দেখো এই যে একটা রেখা বা এই যে একটা সরলরেখা যেটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখা এবং আমরা প্রায় আগেই জানছি যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে রেখা, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে রেখা সেই রেখার ঢাল সবসময় কি হবে পজিটিভ হবে। এবং দেখো আমরা ওই নির্ণয় করে হাফ পাইলাম বা 0.5 আমরা পাইলাম এবং এটা হলো একটা কি পজিটিভ মান, এটা কি গ্রেটার দেন 0, তার মানে কি এটা হলো আমাদের এটা পজিটিভ মান বা ধনাত্মক মান। তাহলে আমরা এটা বুঝলাম যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে সরলরেখা সেই সরলরেখার ঢাল সবসময় কি হয় পজিটিভ হয় বা ধনাত্মক হয়, পজিটিভ হয় বা কি হয় ধনাত্মক হয়। তাহলে তোমরা তো বুঝছো কিভাবে ক্যালকুলেশন করতে হয়, যে একটা রেখা বা একটা লেখচিত্র, এখানে স্বাধীন চলক থাকবে অধীন চলক থাকবে এবং আমরা ঢাল নির্ণয়ের যে সূত্র সেটা হলো অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। এবং পরিবর্তন দিয়ে আমরা বোঝাই যে নতুন মান থেকে পুরাতন মান বিয়োগ, নতুন মান থেকে পুরাতন মান বিয়োগ। তাহলে নতুন মান y এর যে নতুন মান সেটা হলো কত 10, 10 থেকে পুরাতন মান 5 আমরা বিয়োগ করলাম। x এর ক্ষেত্রেও সেম, x এর নতুন মান 20, পুরাতন মান হলো 10, বিয়োগ করলাম। এরপর আমরা ক্যালকুলেশন যেটা আছে করে আমরা একটা মান পাইলাম, সেই মানটা হলো কি হাফ। এখন যদি তোমাকে বলা হয় এই যে একটা রেখা, যে রেখাকে মনে করো এস, এই যে একটা এস রেখা বা এস ড্যাশ, এই রেখা, এই যে একটা রেখা আছে, এই রেখার ঢাল কত, তখন তুমি বলবা যে এই রেখার ঢাল হলো হাফ। এই রেখার ঢাল কি হাফ বা অথবা 0.5, যেটা আমাদের 0-র চেয়ে বড়, অর্থাৎ এই ঢালটা হলো কি পজিটিভ, এই ঢালটা হলো কি পজিটিভ। এখন তোমরা আরেকটা ব্যাপার জেনে রাখো যে সরল রেখা যে আছে এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতেই ঢাল একই রকম হয়, প্রত্যেকটা বিন্দুতেই কি হয় ঢাল একই রকম হয়। তাহলে এই যে একটা সরলরেখা, এই রেখার দেখো এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং তুমি চাইলে তো এই রেখার মধ্যে আরো অনেকগুলো বিন্দু তুমি চাইলে নিতে পারো। তুমি যে এখানে একটা মনে করো আমি সি বিন্দু নিলাম, এখানে আমি একটা ডি বিন্দু নিলাম, এই মাঝখানে আমি একটা ই বিন্দু নিলাম, এখানে আমি এফ বিন্দু নিলাম। তো এরকম আমি অসংখ্য বিন্দু এই সরলরেখার মধ্যে নিতে পারি। তো তোমরা জেনে রাখবা যে সরলরেখার প্রত্যেকটা বিন্দুতেই স্লোপ সেম বা স্লোপ বা ঢাল একই, বোঝা গেছে। তাহলে দেখো এই যে একটা সরলরেখা, এখানে এ বিন্দু, বি বিন্দু, সি, ডি, ই, এফ যত বিন্দুই থাকুক না কেন সবগুলো বিন্দুর ঢাল হবে কত হাফ, সবগুলো বিন্দুর ঢাল হবে কি হাফ, সবগুলো বিন্দুর ঢাল হবে কি হাফ। তাহলে একটা সরলরেখার সবগুলো বিন্দুতেই ঢাল একই থাকে, ঢাল কি থাকে একই থাকে। এই সরলরেখার সাথে বক্ররেখার পার্থক্য কিন্তু এখানে,
বক্ররেখায় প্রত্যেকটা বিন্দুতেই ঢাল আলাদা আলাদা হয়, প্রত্যেকটা বিন্দুতেই ঢাল আলাদা আলাদা হয়, কিন্তু সরল রেখায় সবগুলো বিন্দুতেই ঢাল কি থাকে, একই রকম থাকে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, সুতরাং মনোযোগ দিয়ে এটা মাথায় রাখো যে সরলরেখার প্রত্যেকটা বিন্দুতেই ঢাল একই রকম থাকে, ঢাল একই রকম থাকে। তাহলে আমরা ধনাত্মক ঢাল বা পজিটিভ স্লোপ বা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল আমরা জানলাম। এরপর আমরা নেগেটিভ স্লোপ সম্পর্কে জানি। তো দেখো, ঋণাত্মক ঢাল বা নেগেটিভ স্লোপ বা এখানে হবে বাম থেকে ডানে, বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল। ঋণাত্মক ঢাল বা নেগেটিভ স্লোপ বা বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল। আমরা তো জানি, একদম প্রথমেই আমরা জানছি যে বাম থেকে ডানে যদি কোনো রেখা চলে আসে বা বাম থেকে ডানে নিম্নগামী যে সরলরেখা, সেই সরলরেখার মান সবসময় কি হয়, ঋণাত্মক হয়। তাহলে দেখো একই রকম ঢালের নির্ণয়ের যে আমরা সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে অধীন চলক ওয়াই, স্বাধীন চলক হলো আমাদের এক্স। তাহলে ঢাল নির্ণয়ের সূত্র কি? ঢাল নির্ণয়ের সূত্র আমরা জানি যে অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে এই যে অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। এবং অধীন চলকের পরিবর্তন দ্বারা আমরা কি বোঝাই, যে নতুন মান থেকে পুরাতন মান বিয়োগ। নতুন মান হলো আমাদের y1, পুরাতন মান হলো y0। এক্স এর ক্ষেত্রেও সেম, নতুন মান x1, পুরাতন মান হলো কি x0। তাহলে দেখো এখানে যে মানগুলো আছে, এই মানগুলো এখন আমরা বসিয়ে দিই। তাহলে আমরা যখন এই বিন্দুতে ছিলাম তখন আমাদের y0, অর্থাৎ এটা আমাদের প্রাথমিক, এবং পরবর্তীতে আমাদের নতুন অবস্থা হলো বি বিন্দুতে। কোন বিন্দুতে? বি বিন্দুতে, যেটা হলো আমাদের y1 বা x1। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। তাহলে দেখো y1 ইকুয়াল কত? y1 হলো 5 আর y0 হলো কত? 10। তাহলে 5 বিয়োগ বা 5 বিয়োগ 5 মাইনাস 10। তারপর দেখো x1 মাইনাস x0, x1 মাইনাস x0। তাহলে x1 হলো আমাদের 10, x0 হলো আমাদের কত? 5। তাহলে কি 10 বিয়োগ 5। এখন ক্যালকুলেশন করো কত হয়। এখানে উপরে হয় -5, নিচে হয় কত? 5। দুইটা কাটাকাটি করলে কত হয়? -1 হয়। আর -1 এটা হলো শূন্যর চেয়ে ছোট, শূন্যর চেয়ে ছোট। আর শূন্যর চেয়ে ছোট যা হয় সব কি ঋণাত্মক। তাহলে আমরা বুঝলাম যে এই যে একটা সরল রেখা, এই সরলরেখার ঢাল হলো কি -1। এই সরলরেখার ঢাল কি -1। বোঝা গেছে? তাহলে আমরা যেটা জানছি যে বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল সবসময় কি হয়? ঋণাত্মক হয়। এবং এখন আমরা গাণিতিক ভাবেও যখন আমরা করলাম, তখন দেখলাম যে না, সত্য, আমরা যা পড়ছি তা সত্য। অর্থাৎ বাম থেকে ডানে এই যে একটা ডিমান্ড রেখা, এই রেখাটা বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে নিম্নগামী নিচে আসতেছে। তো এই রেখার ঢাল হবে কি ঋণাত্মক, এবং ঢাল নির্ণয় করে আমরা ঋণাত্মক মান পাইলাম, সেই মানটা হলো কি -1। তাহলে আমরা বলতে পারি এই যে একটা ঢাল, এই যে একটা সরল রেখা, এই সরল রেখার যে ঢাল, সেই ঢাল হলো কি ঋণাত্মক বা নেগেটিভ। কি কারণে? কারণ এই রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরলরেখা, বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা। এবং আরেকটা কথা এখানে আমরা বলতে পারি, সেটা হলো এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই রকম। অর্থাৎ এ বিন্দুতেও ঢাল -1, বি বিন্দুতেও ঢাল -1। আমি যদি এখানে আরো অসংখ্য বিন্দু নেই, সি ডি ই এফ, আমি যদি বিন্দু নেই, প্রত্যেকটা বিন্দুতেই আমাদের ঢালের মান যেটা, সেই ঢালের মান হবে আমাদের কত? -1। তাহলে আমরা দুইটা সম্পর্কে জানলাম। একটা হলো কি ধনাত্মক ঢাল বা পজিটিভ স্লোপ বা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, আর আরেকটা হলো ঋণাত্মক ঢাল বা নেগেটিভ স্লোপ বা বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল। তাহলে এই দুটো সম্পর্কে আমরা জানলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় কিন্তু আসার অনেক অনেক বেশি সম্ভাবনা আছে এই টপিকগুলোর। আচ্ছা, তো এরপর আমরা 3 নম্বরে আমরা যেটা আছে সেটা সম্পর্কে জানবো, যে শূন্য ঢাল। অর্থাৎ ঢালের মান আমরা একসময় পাইলাম হলো হাফ, আরেকবার আমরা পাইলাম হলো -1। অর্থাৎ একটা হলো 0-র চেয়ে বড়, আরেকটা হলো 0-র চেয়ে ছোট। যেটা বড় সেটা হলো আমাদের কি পজিটিভ, আর যেটা 0-র চেয়ে ছোট সেটা হলো কি নেগেটিভ। তাহলে এখন আমরা বের করব যে এই ঢালের যে মান আছে, এই মানটা, এই ঢালের যে মান আছে, এই মানটা কখন পজিটিভও হবে না, নেগেটিভও হবে না, বরং এই মানটা কখন শূন্য হবে, সেটা এখন আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা জানি যে ভূমি অক্ষের সমান্তরাল রেখা বা স্বাধীন যে অক্ষ, স্বাধীন যে অক্ষ, এই স্বাধীন অক্ষের সমান্তরাল যে রেখা, এই রেখার ঢাল সবসময় কি হয়? শূন্য হয়। সবসময় কি হয়? শূন্য হয়। তাহলে দেখো এই যে একটা লেখচিত্র, এখানে y হলো আমাদের কি অধীন চলক, x হলো আমাদের স্বাধীন চলক, এবং এখানে আরেকটা রেখা আছে, এই যে একটা লম্বালম্বী একটা রেখা তোমরা দেখতে পাচ্ছ, এই রেখাটার ঢাল এখন তোমাকে নির্ণয় করতে বলছে।
তাহলে আমরা প্রাথমিকভাবেই জানি একটা ব্যাপার জানি, সেটা হলো যে এটা হলো কি ভূমি অক্ষ। তো ভূমি অক্ষের সমান্তরাল যে রেখা, ভূমি অক্ষের সমান্তরাল যে সরলরেখা, সেই সরলরেখার ঢাল সবসময় কি হবে? শূন্য হবে বা জিরো হবে। সেই সরলরেখার ঢাল সবসময় কি হবে? শূন্য হবে বা জিরো হবে। তাহলে আমরা এই চিত্রটা দেখে এমনিতেই বলতে পারি যে এই যে সরলরেখা আছে, এই সরলরেখার ঢাল কি হবে? জিরো হবে। এটা আমাদের অঙ্ক আর না করলেও চলবে, আমরা এমনিতেই বলতে পারি। কি কারণে? কারণ এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল বা স্বাধীন অক্ষের সমান্তরাল। আচ্ছা, তো এখন আমরা দেখি গাণিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করি যে আসলেই এই যে একটা রেখা আছে, এই রেখার ঢাল আসলেই শূন্য হয় কিনা। তাহলে আমরা যে ঢালের যে আমরা সূত্র যেটা জানি, দেখো ঢালের সূত্র আমরা জানি কি, যে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, অর্থাৎ অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে পরিবর্তন দ্বারা আমরা কি বোঝাই? y1 বিয়োগ y0 এবং x1 বিয়োগ x0। তো দেখো এই যে এখানে y যে অক্ষ আছে, দেখো এই প্রত্যেকটা অক্ষেই y এর মান হলো সেম, আর সেই মানটা হলো কি 10। অর্থাৎ y0 y1 y2 y3 y4 y5 তুমি যতই যাইতে থাকো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই y এর মান হলো কি 10, y এর মান হলো কি 10। অর্থাৎ তুমি এখানে x এর বিভিন্ন ভ্যালু নিতে পারো, x এর তুমি বিভিন্ন ভ্যালু নিতে পারো, কিন্তু y এর মান কি উপরে যাচ্ছে, যে এখানে যাচ্ছে বা এখানে যাচ্ছে বা এখানে যাচ্ছে, কোনো ক্ষেত্রে যাচ্ছে না, বরং y এর যে মান, সেই মানটা একটা জায়গায় স্টিল হয়ে আছে বা একটা জায়গায় সেটা স্থবির হয়ে আছে বা স্থির হয়ে আছে। সেই জায়গাটা হলো কত? 10। সেই জায়গাটা হলো কত? 10। অর্থাৎ তুমি x এর মান যতই পরিবর্তন করো না কেন, দেখো x এর মান এখানে প্রথমে ছিল 5, তারপর হচ্ছে 10, তো এরপর তুমি x এর মান 5 10 15 20 25 30 তুমি যাই নাও না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই y এর যে মান, সেই মানটা থাকবে হলো কত? 10। সেই মানটা থাকবে হলো কত? 10। তাহলে দেখো এখানে y অক্ষের মধ্যে কোনো পরিবর্তন নাই, y অক্ষের মধ্যে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ y0 ইকুয়াল 10, y1 ইকুয়াল 10। তাহলে এখানে যখন আমরা মান বসাবো, তখন আমরা কি বলবো? যে আমাদের নতুন মানও 10, পুরাতন মানও 10। তাহলে কত হবে? 10 বিয়োগ 10, অর্থাৎ y1 ও আমাদের 10, y0 হলো আমাদের 10। এবং নিচে দেখো x1 এবং x0 এর মধ্যে কি রকম তফাৎ আসছে। তাহলে x1 এখানে হলো আমাদের 10, x0 হলো আমাদের কত? 5। তাহলে কি 10 বিয়োগ 5, 10 বিয়োগ কি 5। তাহলে আমরা যদি এটা করি, উপরে থাকে কি 0, নিচে থাকে হলো কি 5। এবং কোনো সংখ্যাকে শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে আমরা যেটা পাই সেটা হলো আমরা কি শূন্যই পাই। তাহলে আমরা বুঝলাম যে দেখো, যে ভূমি অক্ষের সমান্তরাল যে রেখা, এই যে ভূমি অক্ষ, এটা হলো আমাদের কি ভূমি অক্ষ, এই ভূমি অক্ষের সমান্তরাল যে রেখা, এই রেখা বা এই যে সরলরেখা, এই সরলরেখার ঢাল হলো কি জিরো। এই সরলরেখার ঢাল হলো কি জিরো। দেখো আমরা জিরোই কিন্তু পাইলাম। তাহলে দেখো এই রেখার, দেখো এ বিন্দুতেও ঢাল জিরো, বি বিন্দুতেও ঢাল জিরো। তুমি যদি আরো অসংখ্য বিন্দু নাও, সি ডি ই এফ জি, তুমি যা বিন্দুই নাও, যত বিন্দুই নাও না কেন, প্রত্যেকটা বিন্দুতেই এর ঢাল থাকবে কি জিরো। প্রত্যেকটা বিন্দুতেই এর ঢাল থাকবে কি জিরো। বোঝা গেছে? তাহলে আমরা দেখো শূন্য ঢাল বা জিরো স্লোপ বা ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল বা স্বাধীন অক্ষের সমান্তরাল রেখার ঢাল সম্পর্কে আমরা জানলাম। যে ভূমি অক্ষের সমান্তরাল যে রেখা আছে, যে সরলরেখা আছে, এই সরলরেখার ঢাল সবসময় কি হয়? শূন্য হয় বা জিরো হয়। বোঝা গেছে? এই ঢাল নির্ণয়ের যে সূত্র, এই ঢাল নির্ণয়ের সূত্র এই অনুযায়ী জাস্ট মানগুলো বসাই দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে y1 এবং y0 এর মান দুইটার ক্ষেত্রেই 10 কেন? কারণ এখানে y এর মান কোনো পরিবর্তন হচ্ছে না। y এর মান যেহেতু একটা জায়গায় স্থির, সুতরাং পুরাতন মানও যা, নতুন মানও যা, নতুন মানও তা। বোঝা গেছে? এই কারণেই কিন্তু y0 এবং y1 এর মান এখানে 10 আছে, পরিবর্তন হয় নাই আগের মতো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা তিনটা জানলাম, অর্থাৎ তিন ধরনের যে সরলরেখা, এই তিন ধরনের সরলরেখার ঢাল কিরকম হতে পারে সেটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করলাম। এরপর দেখো কি আছে। এরপর হলো অসীম ঢাল বা ইনফিনিট স্লোপ বা আনডিফাইন্ড স্লোপ। এটাকে তোমরা আনডিফাইন্ডও বলতে পারো। এটা কি বলতে পারো? আনডিফাইন্ড বলতে পারো। তো অসীম ঢাল বা ইনফিনিট স্লোপ বা আনডিফাইন্ড স্লোপ বা লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল অথবা অধীন অক্ষের সমান্তরাল রেখার ঢাল, যে কোনো কিছু তোমাদের যা ইচ্ছা তাই বলতে পারো, বাট এই সবগুলোই কিন্তু একই জিনিস, এটা মাথায় রাখবা, গুলাই ফেলবা না। অর্থাৎ লম্ব অক্ষের, অর্থাৎ ইনফিনিট স্লোপ যা, অধীন অক্ষের সমান্তরাল রেখার ঢালও তা। তাহলে এই যে এটা হলো আমাদের কি অধীন অক্ষ, তাই না? এই যে y, এখানে y হলো আমাদের অধীন চলক, x হলো আমাদের কি স্বাধীন চলক। তাহলে এই যে একটা অক্ষ আছে, এই যে মনে করি এখানে যদি জিরো হয়, তাহলে
তাহলে 0y যে একটা অক্ষ বা সরলরেখা, এটা হলো আমাদের অধীন অক্ষ। তো অধীন অক্ষের সমান্তরাল যে রেখা, এই যে একটা বেগুনি কালারের যে একটা রেখা দেখতেছো, এটা হলো আমাদের কি অধীন অক্ষের সমান্তরাল একটা কি সরল রেখা। আচ্ছা, তো এখন এই সরলরেখার ঢাল এখন আমরা নির্ণয় করব। তো দেখো, আগে আমরা দেখছি y এর মান পরিবর্তন হয় নাই, y এর মান একটা জায়গায় স্থির ছিল। আর এখানে এসে আমরা দেখতেছি x এর মান একটা জায়গায় স্থির আছে, সেটা হলো কি 20। অর্থাৎ তুমি y এর মান 5 নাও 10 নাও, এখানে y এর মান প্রথমে ছিল 5, তারপর হচ্ছে 10। তো y এর মান তুমি 5 নাও 10 নাও 15 নাও 20 নাও, যতই নাও না কেন, y এর মানের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না, কোনো ধরনের পরিবর্তনই আসবে না। অন্যদিকে y এর মানের মধ্যে y এর মানের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু x এর মানের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। তাহলে x এর মান সব জায়গায় ফিক্সড থাকবে, সব জায়গায় একই থাকবে, সেটা হলো কি 20। আচ্ছা, তাহলে আমরা এই যে রেখা আছে, এই রেখার ঢাল এখন আমরা নির্ণয় করি। তাহলে যে ঢাল নির্ণয়ের যে সূত্র আমরা জানি, সেই ঢাল নির্ণয়ের সূত্র কি? ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আর এই ডেল্টা ওয়াই দ্বারা কি বোঝায়? ডেল্টা ওয়াই দ্বারা আমাদের বোঝাচ্ছে যে ওয়াই অক্ষের বা ওয়াই এর পরিবর্তন দ্বারা আমরা বোঝাই যে y1 বিয়োগ y0, অর্থাৎ নতুন মান বিয়োগ পুরাতন মান। x এর ক্ষেত্রেও সেম, x1 বিয়োগ x0, অর্থাৎ নতুন মান বিয়োগ পুরাতন মান। তাহলে দেখো, এই যে এটা হলো পুরাতন আর বিটা হলো কি আমাদের নতুন। তাহলে y1 হলো 10, y0 হলো আমাদের কত 5। তাহলে আমরা এখানে দিলাম 10 বিয়োগ 5। এরপর x1 থেকে x0 বিয়োগ করব, অর্থাৎ x এর নতুন মানের সাথে পুরাতন মান বিয়োগ করব। এখানে আমরা দেখতেছি যে x এর মানের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, বরং x এর মান একটা জায়গায় স্থির হয়ে আছে, সেটা হলো 20। একটা জায়গায় স্থির হয়ে আছে, সেটা কি 20। তাহলে x1 ও 20, x0 ও 20। তাহলে x1 ও 20, x0 কি 20, অর্থাৎ 20 বিয়োগ 20। তাহলে আমরা উপরে পাইলাম 5, নিচে পেলাম 0। এবং কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ দিই, তাহলে এটা আসলে আনডিফাইন্ড আসে, বা এটা নির্ণয় করা যায় না, মানে এত অসীম। অর্থাৎ আমরা যে সংখ্যাটা পাই এটা অসীম একটা সংখ্যা, বা আমরা এটা কখনো নির্ণয় করতে পারবো না। তো দেখো, আমরা যে স্লোপের যে মানটা পাইলাম, সেই মানটা আমরা পেলাম আনডিফাইন্ড পাইলাম, বা ইনফিনিট পাইলাম। বোঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে একটা রেখা আছে, এই রেখার যে ঢাল, এই রেখার ঢাল হলো কি অসীম। এই রেখার ঢাল কি অসীম। তাহলে আমরা বুঝতে পারি যে লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল বা অধীন অক্ষের সমান্তরাল রেখার যে ঢাল, এই ঢাল সবসময় কি হয়? আনডিফাইন্ড হয়। কি হয়? আনডিফাইন্ড হয়, বা ইনফিনিট হয়, বা কি হয়? অসীম হয়। তাহলে দেখো, এই যে একটা রেখা আছে, যে রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল বা অধীন অক্ষের সমান্তরাল, সেই রেখার ঢাল আমরা পেলাম আনডিফাইন্ড। তাহলে এখানে এই সরলরেখার মধ্যে যত বিন্দুই তুমি নাও না কেন, প্রত্যেকটা বিন্দুতেই ঢাল ইকুয়াল আনডিফাইন্ড, ঢাল ইকুয়াল অসীম। বোঝা গেছে? এ বিন্দুতেও ঢাল অসীম, বি বিন্দুতেও ঢাল অসীম, সি বিন্দুতেও ঢাল অসীম, ডি বিন্দুতেও ঢাল অসীম, ই বিন্দুতেও ঢাল অসীম, এফ বিন্দুতেও ঢাল অসীম। এরকম যত বিন্দুই নাও না কেন, প্রত্যেকটা বিন্দুতেই ঢাল অসীম। কি কারণে? কারণ আমরা জানি যে একটা সরলরেখার প্রত্যেকটা বিন্দুতেই ঢাল একই রকম থাকে। এখন এই সরলরেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হোক, কিংবা বাম থেকে ডানে নিম্নগামী হোক, কিংবা ভূমি অক্ষের সমান্তরাল হোক, কিংবা লম্ব অক্ষের সমান্তরাল হোক, যাই হোক না কেন, এই যে একটা সরলরেখা, এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতেই স্লোপ একই থাকবে। স্লোপ কি থাকবে? একই থাকবে, অর্থাৎ স্লোপের মানের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। এখন দেখো, আমরা সরলরেখার ঢাল সম্পর্কে জানলাম, এবার আমরা বক্ররেখার ঢাল সম্পর্কে জানি। তো এই বক্ররেখার ঢাল সম্পর্কে তোমাদের এক্সামে ওরকম আসে না, তবু এটা জেনে রাখো। তো দেখো, আমরা সরলরেখার ঢাল সম্পর্কে জানলাম যে একটা সরলরেখা, এই সরলরেখার যে কোনো একটা বিন্দুতে যে ঢাল, এই ঢাল এখন আমরা নির্ণয় করা শিখছি। আচ্ছা, তো এবার তাহলে বক্ররেখার ঢাল কিরকম হতে পারে? এবং আমরা শুরুতেই একটা কথা বলছি যে বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতেই ঢাল পরিবর্তন হয়। প্রত্যেকটা বিন্দুতেই কি হয়? ঢাল বা স্লোপ পরিবর্তন হয়। তাহলে এটা নির্ণয় করা একটু ট্রিকি। তো দেখো, বক্ররেখা তোমার মনে করো এই যে এরকমও হতে পারে, বা এরকম হতে পারে, অনেক রকম হতে পারে, অনেক রকম কিন্তু হতে পারে। আমরা ইকোনমিক্সে একটাকে বলি, মনে করো এটাকে বলি কনভেক্স, আর এটাকে আমরা বলি কনকেভ। এটা তোমরা যখন আন্ডারগ্রাজুয়েট যখন করবে, তখন তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানবা যে কোনটাকে কি বলে। আচ্ছা, তো আমরা আপাতত একটা বক্ররেখার ঢাল সম্পর্কে, কিভাবে ঢাল নির্ণয় করতে হয় সেটা আমরা দেখি। তো এর আগে দেখো, বক্ররেখার ঢালের যে সংজ্ঞা, এটা গুরুত্বপূর্ণ, এটা জেনে নিই। তো দেখো, বক্ররেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল পরিমাপ করতে হলে সে বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। আচ্ছা, তো আগে আমরা একটা বক্ররেখা অঙ্কন করি। এই যে এটা একটা লেখচিত্র, এই লেখচিত্রে মনে করো
এটা হলো একটা কি বক্ররেখা, এটা কি একটা বক্ররেখা। তো কি বলছে যে বক্ররেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল পরিবর্তন করতে হলে, ঢাল পরিমাপ করতে হলে, তো মনে করো এই রেখার এই যে একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুর নাম হলো এ বিন্দু। তো তারপর কি বলছে যে বক্ররেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল পরিমাপ করতে হলে সে বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক বা ইংলিশে বলে ট্যানজেন্ট। কি বলে? স্পর্শক বা ট্যানজেন্ট। আচ্ছা, তো দেখো স্পর্শক বা ট্যানজেন্ট বোঝা গেছে। তাহলে দেখো এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার যে একটা বিন্দু এ বিন্দু, এই বিন্দুতে এখন আমরা একটা ট্যানজেন্ট অঙ্কন করব। তো ট্যানজেন্ট আসলে কি সেটাও বলতেছি। তো মনে করো এই যে এটা হলো একটা ট্যানজেন্ট। আচ্ছা, তো আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। অর্থাৎ এখন যে আমরা এই যে একটা স্পর্শক অঙ্কন করলাম, এখন এই স্পর্শকের ঢাল আমাদেরকে নির্ণয় করতে হবে। এই স্পর্শকের ঢাল যদি আমরা নির্ণয় করি তাহলেই আমাদের কি হবে? তাহলেই আমাদের এই বক্ররেখার যে ঢাল, সেই ঢাল আমরা তখন নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো দেখো y1 এবং x1। আচ্ছা, তো দেখো এখন এই ট্যানজেন্ট দ্বারা আসলে কি বোঝায়, যে দেখো স্পর্শক বা ট্যানজেন্ট হলো এমন একটি সরলরেখা যা বক্ররেখার কোনো একটা বিন্দুতে, নির্দিষ্ট একটা বিন্দুতে স্পর্শ করে, কিন্তু ওই যে বক্ররেখা আছে এই বক্ররেখাকে কখনো কি করে না? ছেদ করে না। অর্থাৎ দেখো এই যে এটা যদি একটা বক্ররেখা হয়, তো আমি যদি এখানে একটা রেখা যদি আমি একটা অঙ্কন করি, মনে করো আমি একটা এই যে এরকম একটা রেখা অঙ্কন করলাম। দেখো আমি একটা এই যে রেখা অঙ্কন করলাম, তো দেখো এই যে একটা রেখা, সবুজ যে রেখা, এই রেখাটা দেখো বক্ররেখাটাকে এই জায়গায়ও ছেদ করছে, এখানেও ছেদ করছে। তাহলে এটা কি ট্যানজেন্ট হবে? না, এটা কিন্তু তখন ট্যানজেন্ট হবে না। বরং ট্যানজেন্ট হওয়ার শর্ত কি, যে এই যে একটা রেখা আছে, এই রেখা ওই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে সে কি করবে? স্পর্শ করবে, কিন্তু ওই বক্ররেখাকে কখনো কি করবে না? ছেদ করবে না। তাহলে দেখো যে যদি এটা একটা বক্ররেখা হয় এবং এই বক্ররেখার যদি এই যে এই বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করবো, আর স্পর্শক কখনোই ওই বক্ররেখাকে ছেদ করবে না বা বক্ররেখার ভিতর দিয়ে যাবে না, তাহলে দেখো আমরা যদি এখানে একটা ট্যানজেন্ট অঙ্কন করি, তাহলে দেখো এই যে এরকম করে আমরা একটা ট্যানজেন্ট আমরা অঙ্কন করলাম। অর্থাৎ এই যে আমরা একটা ট্যানজেন্ট অঙ্কন করলাম যেটা আসলে বক্ররেখাকে কি করেনি? ছেদ করেনি। কি করেনি? অর্থাৎ ভিতর দিয়ে যায়নি, বরং বাহির দিয়ে যাবে। এখানে হয়তো আকার কারণে দেখা যাচ্ছে, বাট এটা যাবে না। ঠিক আছে? তো এই যে একটা মনে করো বিন্দুতে যদি আমরা অঙ্কন করি, তাহলে এই যে এরকম একটা ট্যানজেন্ট, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দু, মনে করো একটা নির্দিষ্ট বিন্দু, ওই বিন্দুতে জাস্ট স্পর্শ করবে, ওই বিন্দুতে জাস্ট কি করবে? স্পর্শ করবে ওই ট্যানজেন্টটা, কিন্তু কখনোই ওই বক্ররেখাকে ছেদ করবে না। আচ্ছা, তো এই যে একটা বক্ররেখা আমরা পাইলাম, হলুদ একটা বক্ররেখা। এই বক্ররেখার মনে করো এ বিন্দুতে যদি তোমাকে কি করতে বলে? ঢাল নির্ণয় করতে বলে বা স্লোপ নির্ণয় করতে বলে, তখন তুমি কি করবা? এই এ বিন্দুতে একটা ট্যানজেন্ট অঙ্কন করবা, যে ট্যানজেন্টটা ওই বক্ররেখাকে ছেদ করবে না, বরং স্পর্শ করে যাবে। এরপর এই ট্যানজেন্টের বিভিন্ন মান নিবা। এই ট্যানজেন্টের মানের মধ্যে দেখো আমরা এখানে y1 y0 পাইছি, x0 x1 পাইছি না? তো এখন তুমি যে আমরা যে সূত্র জানি ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা x, এই সূত্র অনুযায়ী তুমি যদি মান বসায় করো, তাহলেই কিন্তু এই বক্ররেখার যে ঢাল সেটা তুমি কি করতে পারবা? নির্ণয় করতে পারবা। এবং আমরা জানি যে এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতেই ঢাল কি হয়? ভিন্ন হয়। তো দেখো এই যে এটা এ বিন্দু, তো তুমি এ বিন্দুতে যে ঢালটা পাবা, তুমি কি বি বিন্দুতে সেই ঢালটা পাবা? কখনোই না। সি বিন্দুতে কি সেই ঢালটা পাবা? পাবা না। ডি বিন্দুতেও তুমি আলাদা ঢাল পাবা, ই বিন্দুতেও আলাদা ঢাল পাবা। তাহলে দেখো এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতেই ঢাল আমাদের কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। আর প্রত্যেকটা বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য, বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য কি করতে হবে? তোমাকে জাস্ট ওই বিন্দু বরাবর একটা ট্যানজেন্ট আর্ট করতে হবে। এবং এই ট্যানজেন্টটা যেহেতু সরল রেখা, আর সরল রেখার কিভাবে ঢাল নির্ণয় করতে হয় সেটা তো আমরা আগে দেখছি, যে পরিবর্তনটা জাস্ট যোগ বিয়োগ ভাগ করলেই হয়ে যায়। তো দেখো এখানেও সেম। তো এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দু বরাবর, যে বিন্দুতে তোমাকে ঢাল নির্ণয় করতে বলবে, ওই বিন্দু বরাবর জাস্ট একটা ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করবা। এরপর ওই স্পর্শক বা ট্যানজেন্টের সরলরেখার মতো যেভাবে আমরা ঢাল নির্ণয় করছি, ওভাবেই এই ট্যানজেন্ট বা স্পর্শকে ঢাল নির্ণয় করবা। তাহলেই ওই বক্ররেখার ওই নির্দিষ্ট বিন্দুতে ঢাল কি হবে? নির্ণীত হবে, বা ঢাল তখন কি হবে? বের করা যাবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা একটা ব্যাপার জানলাম, যে ট্যানজেন্টের সংজ্ঞা কি। ট্যানজেন্ট হলো এমন একটা সরলরেখা যা বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, কিন্তু এই বক্ররেখাকে কখনো কি করে না? ছেদ করে না। কি করে না? ছেদ করে না। আচ্ছা, আর
বক্ররেখার কোনো ঢাল যদি নির্ণয় করতে বলে তাহলে কি বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে যেহেতু ঢাল ভিন্ন ভিন্ন রকম হয় বা ঢালের মান ভিন্ন ভিন্ন রকম হয়, তো এই কারণেই প্রত্যেকটা বিন্দুতে যদি তুমি ঢাল নির্ণয় করতে চাও তাহলে ওই বিন্দু বরাবর একটা ট্যানজেন্ট অঙ্কন করতে হবে। কি করতে হবে? ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করতে হবে। এরপর ওই স্পর্শক যেহেতু একটা সরল রেখা, এই যে একটা স্পর্শক, স্পর্শক যেহেতু সরল রেখা, তো সরল রেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা জানি। তো ওই হিসেবে তুমি তখন কি করবা? ঢাল নির্ণয় করবা। তাহলে এই হলো আমাদের বক্ররেখার ঢাল। আচ্ছা, তো এরপর দেখো আমরা ঢাল জানলাম, সরলরেখা এবং বক্ররেখার ঢাল সম্পর্কেও জানলাম, এবং সরলরেখার ঢাল 4 ধরনের হতে পারে সেটাও জানলাম। বক্ররেখার ঢালের যে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানলাম, এবং ট্যানজেন্ট কাকে বলে সেটা আমরা শিখলাম। তো এরপর দেখো আমরা চাহিদা সমীকরণ গঠন শিখব। এটা অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে যে বলে চাহিদা সমীকরণ গঠন করো। তোমাকে মনে করো একটা, এই যে এখানে যেটা দেয়া আছে এরকম একটা মনে করো লিখিত একটা বর্ণনা দিবে, দেওয়ার পর বলবে যে এখান থেকে তুমি চাহিদা সমীকরণ গঠন করো। আচ্ছা, তো এই চাহিদা সমীকরণ কিভাবে গঠন করে সেটা চলো শিখি। তো দেখো, কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের চাহিদা অপেক্ষক বা চাহিদা যে ফাংশন বা চাহিদা সমীকরণ, সেটা হয় কি যে কোয়ান্টিটি ইকুয়াল ফাংশন অফ প্রাইস। কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ প্রাইস। অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদা, এই চাহিদাটা সেটা নির্ভর করে পুরোপুরি কিসের উপর? দামের উপর। অর্থাৎ দাম যদি কমে চাহিদা বাড়বে, দাম যদি বাড়ে চাহিদা কমবে। তাহলে কোনো একটা দ্রব্যের চাহিদা অপেক্ষকটা হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড বা কোয়ান্টিটি ইকুয়াল ফাংশন অফ প্রাইস। অর্থাৎ দামের উপর আমার এই দ্রব্যের চাহিদাটা কি করতেছে? নির্ভর করতেছে বা ডিপেন্ড করতেছে। আচ্ছা, এবং চাহিদা যে সমীকরণ, এই চাহিদা সমীকরণটা হলো যে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল এ মাইনাস বিপি। কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল এ মাইনাস বিপি। তাহলে আমরা এখানে জানলাম সমান চিহ্নের বামে যেটা থাকে সেটা হলো অধীন চলক, ডানে যেটা থাকে সেটা হলো কি? স্বাধীন চলক। আচ্ছা, আর এখানে এ দিয়ে আসলে কি বোঝায়? এ দিয়ে বোঝায় যে একটা কনস্ট্যান্ট মান বোঝায়। কি বোঝায়? কনস্ট্যান্ট মান বোঝায়। তো মনে করো যে এখানে বোঝাচ্ছে যদি দাম যখন শূন্য হয়, দাম যখন শূন্য হয়, মনে করো একটা দ্রব্যের একটা চিপসের দাম, একটা চিপসের দাম মনে করো এটা ফ্রি করে দিল, সরকার বললো যে চিপসের দাম ফ্রি। তো ওই চিপসের দাম যদি ফ্রি হয়, চিপসের দাম যদি ফ্রি হয় তাহলে চাহিদা কি পরিমাণ হবে? তাহলে ওই চিপসের চাহিদা 100 হবে, 200 হবে, 300 ইউনিট হবে, 400 ইউনিট হবে, না 5000 ইউনিট হবে, না 10,000 ইউনিট হবে? সেটা মূলত এই কনস্ট্যান্ট যেটা আছে এই কনস্ট্যান্ট বলে দেয়। এই কনস্ট্যান্ট বলে দেয়। অর্থাৎ কনস্ট্যান্ট এখানে এ, এই কনস্ট্যান্ট এটা বলে দেয়, এটা শিখে রাখো যে কনস্ট্যান্ট বলে দেয় যে আমাদের স্বাধীন চলকের মান যখন শূন্য, স্বাধীন চলক কি? পি, প্রাইস। তো প্রাইসের মান যখন আমাদের শূন্য, তখন আমাদের ওই পণ্য বা ওই দ্রব্যের চাহিদা কি পরিমাণ হবে সেটা আমাদেরকে এই কনস্ট্যান্টটা বলে দেয়। বোঝা গেছে? আর এখানে এ মাইনাস বিপি, এখানে বি হলো ঢাল বা স্লোপ, বিটা কি? স্লোপ, আর পি হলো কি? আমাদের প্রাইস। পি হলো কি? প্রাইস। আচ্ছা, তো দেখো আমরা শিখলাম যে একটা দ্রব্যের চাহিদা অপেক্ষক হলো কোয়ান্টিটি ইকুয়াল, কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ প্রাইস, কারণ কোয়ান্টিটি পুরোপুরি দামের উপর কি করে? নির্ভর করে। এবং চাহিদা সমীকরণ হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল এ মাইনাস বিপি। এ হলো এখানে কনস্ট্যান্ট, বি হলো আমাদের স্লোপ, আর পি হলো আমাদের স্বাধীন চলক। আচ্ছা, তো এরপর দেখো তোমাদের পরীক্ষা যেরকম আসতে পারে, মনে করে এরকম এরকম বলে দিবে, এরকম কি করবে? বলে দিবে, এরকম বলে দিবে যে মনে করি কোনো দ্রব্যের প্রাথমিক দাম 10 টাকা, প্রাথমিক দাম 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 100 একক। তাহলে যদি একটা দ্রব্যের প্রাথমিক যদি দাম হয়, মনে করো এটা হলো প্রাইস, এটা হলো কোয়ান্টিটি, তাহলে কোনো দ্রব্যের প্রাথমিক দাম যদি হয় 10 টাকা, তখন ওই দ্রব্যের চাহিদা হয় কত? 100 একক। কত একক? 100 একক। এরপর দেখো দাম হ্রাস পেয়ে যখন 9 টাকা হয়, দাম হ্রাস পেয়ে দাম কমে গেল 9 টাকা, আগে ছিল 10 টাকা এখন 9 টাকা হয়েছে, তার মানে কি? চাহিদা বাড়বে। দেখো এই যে চাহিদা তখন বেড়ে গেছে, চাহিদা হয়ে গেছে কি? 120 একক। চাহিদা হয়ে গেছে কি? 120 একক। আচ্ছা, তো এটা তোমাকে বলে দিছে। তো এখন বলছে এই যে তুমি যা শিখলা এখান থেকে একটা চাহিদা সমীকরণ গঠন করো। এই যে যা শিখলা এইখান থেকে তুমি একটা চাহিদা সমীকরণ গঠন করো। সেটা কিভাবে করব? সেটা গঠন করার, নির্ণয় করার সূত্র হলো এই যে এটা। তো এই সূত্রটা তোমাদেরকে একদম খুবই ভালোভাবে আত্মস্থ করতে হবে, একেবারে ইজি। সেটা হলো কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস কোয়ান্টিটি 1 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 মাইনাস কোয়ান্টিটি 2। অর্থাৎ ওই যে কোয়ান্টিটি 1 2 এটা তো আমরা জানি, অর্থাৎ প্রাথমিক যেটা কোয়ান্টিটি সেটা হলো কোয়ান্টিটি 1, আর পরের যে নতুন যে কোয়ান্টিটি সেটা হলো আমাদের কি? কোয়ান্টিটি 2। তো আগে আমরা এটা y0 y1 দিয়ে পড়ছি, তো এখানে q1 q2 দিয়ে পড়বো। তো একই রকম
নতুন যেটা থাকবে অর্থাৎ প্রাথমিক যেটা থাকবে সেটা হলো 1 বা সেটা হলো 0, অর্থাৎ তুমি সেটাকে তুমি Q1 দিয়েও প্রকাশ করতে পারো, Q0 দিয়েও তুমি প্রকাশ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আগে আমাদের যে মানটা থাকবে সেটা হলো Q0 বা Q1, পরে যেটা থাকবে সেটা হলো আমাদের Q2 বা Q1। বোঝা গেছে? আচ্ছা, তো এখানে যেহেতু Q1 এবং Q2 দিছে, তো দেখো এখানে আমাদের প্রাথমিক যে কোয়ান্টিটি, আমাদের কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি হলো 100। তাহলে আমাদের Q1 হলো আমাদের কি 100, Q1 হলো আমাদের 100 এবং Q2 হলো আমাদের কত 120। তো তুমি Q1 এর জায়গায় তুমি এখানে Q0 দিতে পারতা, তোমাকে কেউ আটকাইতে পারতো না। তো তুমি ওখানে Q0 দিয়ে এখানে তুমি Q1 দিতে পারতা, এখানে কোনো এটা অসুবিধাই না। বরং আগে যেটা থাকবে সেটাকে তুমি আগের একটা ডিজিট দিয়ে প্রকাশ করবা, এটাই আর কি। তো দেখো প্রাথমিক যেটা থাকবে সেটা হলো Q1, পরবর্তীতে নতুন যেটা পাইছি সেটা হলো Q2। প্রাইসের ক্ষেত্রেও সেম, আগে দাম ছিল 10, তাহলে P1 অর্থাৎ আগের দাম হলো 10, নতুন দাম হলো 9 এবং এটা হলো কি আমাদের P2। তাহলে আমরা সবগুলো মান পাইলাম, এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিই। সূত্রটা কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস কোয়ান্টিটি 1 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 মাইনাস কোয়ান্টিটি 2 ইকুয়াল প্রাইস মাইনাস প্রাইস 1 ডিভাইডেড বাই প্রাইস 1 মাইনাস প্রাইস 2। আচ্ছা, তো এখন আমরা এই অনুযায়ী দেখো মান বসাই। দেখো এই অনুযায়ী যদি আমরা এখন মান বসাই, আচ্ছা, তো দেখো কোয়ান্টিটি অফ ডিমান্ড, তো এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড এখানে থাকবে মাইনাস Q1 হলো আমাদের কত 100, তারপর কি দেখো Q1 মাইনাস Q2, তাহলে Q1 হলো আমাদের কত 100 বিয়োগ 120। আচ্ছা, এরপর দেখো সমান চিহ্ন, তারপর দেখো প্রাইসের জায়গায় প্রাইস থাকবে এবং প্রাথমিক যে আমাদের দাম সেই দামটা ছিল আমাদের 10, পরবর্তীতে হয়েছে কত 9। তাহলে আমাদের প্রাথমিক যে দাম সেটা হলো আমাদের কত 10 এবং 10 বিয়োগ 9। তাহলে দেখো এখানে যদি তুমি এটা করো তাহলে কি থাকবে, উপরে থাকবে কোয়ান্টিটি অফ ডি কিউডি মাইনাস 100, নিচে থাকবে হলো মাইনাস 20 ইকুয়াল, উপরে থাকবে পি মাইনাস 10 আর থাকবে কত 1 বা না দিলেও চলে। তো এরপর দেখো আড়াআড়ি গুণ আমরা করতে পারি, দেখো আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণ আমরা যদি করি তাহলে কি কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস 100 ইকুয়াল কি হবে মাইনাস 20 দিয়ে এটাকে আমরা এখন গুণ করব, তাহলে এখানে কি হবে মাইনাস 20p, তারপর কি মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 200। বোঝা গেছে? আচ্ছা, তো এরপর দেখো এই যে আমরা যেহেতু একটা সমীকরণ নির্ণয় করতেছি এবং সমীকরণের বামে সবসময় কি থাকে অধীন চলক থাকে, তো এখানে অধীন চলক হলো কিউডি, তাহলে এটাকে আমরা সমান চিহ্নের বামে রাখলাম আর বাকি যা আছে সবগুলোকে আমি ডানে নিয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কি থাকলো যে দেখো মাইনাস 100 ওদিকে গিয়ে প্লাস হয়ে গেল এবং 200 সাথে যোগ হলে সেখানে হবে কত 300 এবং আর বাকি থাকে মাইনাস 20p। তাহলে দেখো এই যে এখান থেকে আমরা যে একটা চাহিদা সমীকরণ যে আমরা নির্ণয় করলাম বা বের করলাম, সেই চাহিদা সমীকরণ হলো এটা, যে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল 300 মাইনাস 20p এবং এখানে এই 300 হলো কি আমাদের এ, অর্থাৎ এটা হলো আমাদের কনস্ট্যান্ট, 300 কি আমাদের কনস্ট্যান্ট, এই 20 হলো আমাদের কি বি বা এটা স্লোপ দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে স্লোপ দেখাচ্ছে এবং এই পি হলো আমাদের স্বাধীন চলক, পি হলো কি স্বাধীন চলক। তো এই 300 কি বোঝাচ্ছে যদি আমাদের পি বা প্রাইস যদি আমাদের শূন্য হয়, তাহলে পুরোটাই শূন্য হয়ে গেল, তো তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড থাকে কি 300। তো এটা যদি মনে করো একটা চিপসের যদি একটা ডিমান্ড সমীকরণ হয়, তাহলে বলতেছে চিপসের দাম যখন শূন্য হবে তখন এই চিপসের টোটাল ডিমান্ড হবে 300 ইউনিট। কত ইউনিট? 300 ইউনিট। তাহলে এই কনস্ট্যান্ট দিয়ে কি বোঝায় এটা তো বুঝছো, যে স্বাধীন চলক যখন শূন্য হয় তখন যে মোট যে চাহিদা থাকে সেটা হলো কি আমাদের এই কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে চাহিদা সমীকরণ গঠন কিভাবে করতে হয় আমরা শিখলাম। তোমরা এই সূত্রটা মনে রাখবা, যে সূত্রটা হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ইকুয়াল P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এই সূত্রটা খুবই খুবই ভালোভাবে এটা মনে রাখবা। তাহলে আমরা চাহিদা সমীকরণ গঠন সম্পর্কে আমরা জানলাম। এরপর দেখো কি আছে, দেখো এরপর চাহিদার সংকোচন ও প্রসারণ, এটা একেবারে ইজি। চাহিদার সংকোচন কখন হয়, প্রসারণ কখন হয়। সংকোচন মানে কি চাহিদা কমে গেছে, প্রসারণ মানে কি চাহিদা বেড়ে গেছে, একেবারেই ইজি। তো দেখো যে কি বলছে, যে দ্রব্যের নিজ দামের পরিবর্তন ফলে, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা যে চাহিদার সংকোচন ও প্রসারণ কখন হয়, যখন দামের পরিবর্তন হয়। তো বলছে দ্রব্যের নিজ দামের পরিবর্তনের ফলে
চাহিদার পরিমাণে যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার সংকোচন ও প্রসারণ বলে। আচ্ছা, তো আমরা মনে করো এখানে হলো আমাদের কোয়ান্টিটি, এখানে হলো মনে করো আমাদের কি প্রাইস, এটা হলো আমাদের একটা ডিমান্ড রেখা। কি রেখা? ডিমান্ড রেখা। তো দাম যখন মনে করো P1, তখন আমাদের কোয়ান্টিটি Q1, ঠিক আছে? এরপর আমাদের দাম মনে করো কমে গেল, দাম কমে গিয়ে P2 তে চলে আসলো, অর্থাৎ দাম আমাদের কমে গেল। তখন দাম কমে গেলে আমাদের কি চাহিদা বাড়তেছে, চাহিদা কি হইতেছে? বাড়তেছে। তো তখন চাহিদা দেখো বেড়ে গেল। তো এই যে চাহিদার সংকোচন দ্বারা কি বোঝায়? যে দেখো দ্রব্যের নিজের দাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার কারণে চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। অর্থাৎ দাম যখন কমে গেছে, দাম যখন আমাদের কমে গেছে তখন চাহিদা বেড়ে গেছে। আর চাহিদা যেহেতু বেড়ে গেছে এটাকে বলা হয় কি? চাহিদার সংকোচন। তাহলে মনে করি এই যে এটা যদি হয় এ বিন্দু, এটা যদি হয় বি বিন্দু, তাহলে এই বিন্দুতে কি হয়েছে? চাহিদার প্রসারণ হয়েছে। চাহিদার কি হয়েছে? প্রসারণ হয়েছে। কি হয়েছে? প্রসারণ হয়েছে। অর্থাৎ দাম যেহেতু কমছে চাহিদা বেড়ে গেছে। তো এখন যদি দাম যদি না কমে, দাম যদি বেড়ে যায়, মনে করো দাম আগে P1 ছিল, পরবর্তীতে দাম হয়ে গেছে মনে করো P3 তে চলে গেছে, অর্থাৎ দাম দেখো বেড়ে গেছে। তো দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়। তো চাহিদা দেখো এই যে কমে গেছে, চাহিদা কমে গিয়ে দেখো Q3 তে চলে আসছে, Q3 তে চলে আসছে। তাহলে দেখো আগে চাহিদা ছিল মনে করো Q1 এ ছিল, এটা যদি আমরা একদম মিডল পয়েন্টে রাখি, তাহলে আগে চাহিদা ছিল Q1 এ, পরবর্তীতে দেখো দাম বাড়ার কারণে, দাম যেহেতু আমাদের বাড়ছে, চাহিদা আমাদের কমে গেছে। এটা যদি আমাদের সি বিন্দু হয়, তাহলে আমরা বলতে পারি যে এই যে এ থেকে সি বিন্দু, এখানে আমাদের চাহিদার কি হয়েছে? সংকোচন হয়েছে। এখানে আমাদের চাহিদার কি হয়েছে? সংকোচন হয়েছে। এটা চাহিদার সংকোচন হয়েছে। আর এ থেকে বি বিন্দুতে চাহিদার প্রসারণ হয়েছে। অর্থাৎ দাম কমার কারণে চাহিদা বাড়ছে, তো চাহিদা রেখার চাহিদার প্রসারণ, আর দাম বাড়ছে তো চাহিদা কমছে, তো চাহিদার সংকোচন। একেবারেই ইজি। এবং এখানে আরেকটা কথা আছে যে চাহিদার সংকোচন প্রসারণ দ্বারা চাহিদার পরিবর্তন তথা চাহিদার একই রেখা বরাবর সঞ্চালন বোঝায়। একই রেখা বরাবর, কি বরাবর? একই রেখা বরাবর। এই যে যে চাহিদার একটা রেখা, এই রেখা বরাবরই আমি একবার কোয়ান্টিটি অফ 1 আমি ডিমান্ড করতেছি, আরেকবার কোয়ান্টিটি অফ 2 আমি ডিমান্ড করতেছি, একবার কোয়ান্টিটি অফ 3 আমি ডিমান্ড করতেছি। তো এই যে চাহিদার যে আমার বিভিন্ন পরিবর্তন আসতেছে, এই পরিবর্তনটা আসলে এই চাহিদার একই রেখা বরাবর সঞ্চালনটা হচ্ছে। তো এই চাহিদার সংকোচন ও প্রসারণ দ্বারা মূলত চাহিদার একই রেখা বরাবর যে সঞ্চালন বা যে ওঠানামা সেটাকেই বোঝায়। একই রেখা বরাবর। একই রেখা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা যদি একটা চাহিদা রেখা হয়, তো দেখো এটা তো একটা চাহিদা রেখা হতে পারে, পারে না? এরকম একটা চাহিদা রেখা হতে পারে। তো যখন একই রেখা বরাবর যখন পরিবর্তন দেখাবে, সঞ্চালন দেখাবে, তখন সেটা হবে চাহিদার সংকোচন আর প্রসারণ। আর যদি একই রেখা না, বরং নতুন, মনে করি এটা ডিমান্ড রেখা ডিমান্ড D0 রেখা, এটা ডিমান্ড 1, এটা ডিমান্ড 2 রেখা। আর যদি চাহিদার অন্য রেখার মধ্যে, অর্থাৎ এটা একটা রেখা, অন্য আরেকটা রেখা, একটা রেখা এবং আরেকটা রেখার মধ্যে যদি পরিবর্তন দেখায়, তখন সেটাকে বলা হবে চাহিদা রেখার স্থানান্তর। তো এটা সম্পর্কে এখন আমরা জানতেছি। তো এখান থেকে যেটা কি পয়েন্ট, সেটা হলো যে চাহিদার সংকোচন প্রসারণ কখন হয়? যখন দ্রব্যের নিজ দামের পরিবর্তন হয়। কখন? যখন দামের পরিবর্তন হয়। আর চাহিদার স্থানান্তর বা হ্রাস বৃদ্ধি কখন হয়? যখন দাম যখন আমাদের স্থির থাকে। আগে আমাদের দামটা এখানে পরিবর্তন হয়েছে, এখানে কি হয়েছে? চাহিদা সংকোচন প্রসারণে দামের পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদা রেখার স্থানান্তর বা চাহিদা হ্রাস বৃদ্ধি যখন আমরা পড়তেছি, তখন আমাদের যে দাম, সেই দামটা স্থির, অর্থাৎ দাম পরিবর্তন হচ্ছে না। তো দেখো যে চাহিদা অপেক্ষকে বিবেচ্য বিষয়ের মধ্যে আলোচ্য দ্রব্যের দেখো দাম স্থির রেখে অন্য যে কোনো বিষয়, যেমন ক্রেতার আয় বেড়ে গেছে, ক্রেতার রুচি পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, তো এ ধরনের কোনো বিষয়ের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে। চাহিদার কি বলে? হ্রাস বৃদ্ধি বলে। একেবারে ইজি। মনে করে এই যে দেখাচ্ছি, তো এই যে দেখো, এটা হলো আমাদের একটা চাহিদা রেখা, এটা হলো আমাদের কি? এ বিন্দু। এখানে দাম হলো P1, কোয়ান্টিটি হলো Q1। তো এখন দাম পরিবর্তন হয় নাই। দাম পরিবর্তন হলে তো দাম বাড়লে চাহিদা কমবে, দাম যদি কমে তাহলে চাহিদা বাড়বে। তো দাম পরিবর্তন হয়নি, দাম এখানে স্থির আছে। দাম কি আছে? স্থির আছে। এখন কি হয়েছে? এখন এই যে ভোক্তা বা কনজিউমার, তার আয় বেড়ে গেছে, অর্থাৎ তার আয় আগে মান্থলি ছিল 50,000, এখন সেটা হয়ে গেছে 80,000। তো এখন যেহেতু তার পকেটে বেশি টাকা, তারপরে সে পকেটে বেশি টাকা, তো সুতরাং এখন সে চাহিদাও বেশি করবে। যে আগে সে বাড়িতে যাওয়ার সময় মনে করো 1 কেজি আপেল নিয়ে যেত,
এখন সে 2 কেজি আপেল নিয়ে যাচ্ছে, যেহেতু তার পকেটে এখন টাকা বেশি। তো দেখো যে যখন তার বা ওই ক্রেতার যখন আয় বেড়ে যায়, কি বেড়ে যায়? আয় বেড়ে যায়, তখন কিন্তু দাম আমাদের স্থির। দাম আমাদের স্থির থাকা সত্ত্বেও আমাদের কিন্তু তখন ডিমান্ড তখন বেড়ে যায়। অর্থাৎ দেখো তখন আমাদের ডিমান্ড বেড়ে Q2 তে চলে যাবে। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই জানি যে দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে, কিন্তু দাম স্থির আছে, দাম কমে নাই, কিন্তু তবুও চাহিদা বাড়ছে। সেটা কখন? সেটা হলো যখন ক্রেতার আয় যখন বেড়ে গেছে। ক্রেতার আয় বাড়ছে, ক্রেতার পকেটে টাকা বেশি, সুতরাং সে যে কোনো দ্রব্য বা যে কোনো পণ্য এখন বেশি ডিমান্ড করবে। আগে কম কিনতো, এখন যেহেতু তার পকেটে টাকা বেশি, এখন বেশি কিনবে। সেটাই এখন এখানে হয়েছে। তো আগে ছিল সে D0 এই চাহিদা রেখায়, পরবর্তীতে দেখো সে নতুন আরেকটা রেখায় সে স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ দেখো যে এখানে তার চাহিদার হ্রাস পেয়েছে বা চাহিদা বৃদ্ধি পেয়েছে। এখানে কি পেয়েছে? চাহিদা বৃদ্ধি পেয়েছে। চাহিদা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। বোঝা গেছে? তাহলে দেখো যদি ক্রেতার আয় যেহেতু এখানে বেড়ে গেছে, সুতরাং সে চাহিদা বেশি ডিমান্ড করতেছে। তো এখন যদি ক্রেতার আয় না বেড়ে তো কমতেও পারে, তাই না? মনে করো আগে একটা সে চাকরি করতো, এখন তার ডিমোশন হয়েছে। তো ডিমোশন হওয়ার কারণে দেখো তার চাহিদা রেখা তখন বাম দিকে চলে আসবে। আগে চাহিদা যখন বাড়ছে, যখন তার আয় বাড়ছে তখন চাহিদা রেখা ডান দিকে শিফট করছে, আর যখন তার আয় কমে গেছে তখন তার চাহিদা রেখা বাম দিকে শিফট করছে। তাহলে এই যে সবুজ যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা হলো তার আয় যখন কমে গেছে। তো তার আয় যখন কমে গেছে তখন তো ওই পণ্যের দাম তো P1 একই জায়গায় আছে, কিন্তু এখন যেহেতু তার ইনকাম কম, সেহেতু সে ওই পণ্য বেশি কিনতে পারবে না, বরং ওই পণ্য তাকে কম কিনতে হবে। তাই কি করতে হবে? কম কিনতে হবে। তো আগে সে কোয়ান্টিটি অফ 1 সে ডিমান্ড করতো, এখন সে কোয়ান্টিটি অফ 3 ডিমান্ড করে। অর্থাৎ তার চাহিদা দেখো কমে গেছে। তো দেখো যে যদি দাম স্থির থাকে, দাম আমাদের কি থাকবে? দাম আমাদের ফিক্সড স্টার। ফিক্সড যখন আমরা বোঝাই তখন দাম আমাদের স্থির বোঝাই স্টার দিয়ে। তো দাম যখন আমাদের স্থির, তখন ক্রেতার যদি আয় বেড়ে যায় তাহলে চাহিদা বাড়বে, অর্থাৎ চাহিদা রেখা ডান দিকে চলে যাবে। আর যদি তার আয় কমে যায় তাহলে তার কি হবে? চাহিদা রেখা বাম দিকে শিফট করবে। রুচির ক্ষেত্রেও একই ব্যাপার। অর্থাৎ যদি দেখা যায় যে দাম একই আছে, বাট তার ওই পণ্যটার প্রতি তার আর আকর্ষণ নাই, তখন সে কি ওই পণ্যটা আর বেশি কিনবে? না, কিনবে না, বরং তার ওই পণ্যের যে তার ক্রয়ের যে মাত্রা সেটা সে কমায় দিবে। অর্থাৎ তখন চাহিদা রেখা বাম দিকে চলে আসবে। আর যদি তার রুচি যদি পরিবর্তন হয়, অর্থাৎ তার যদি ওই পণ্যের প্রতি আরো বেশি ভালোবাসা জন্মায়, তখন সে কি করবে? ওই পণ্যটা আরো বেশি করে কিনবে। তারপর দেখো সময়। স্বাভাবিকভাবে সময় যখন পরিবর্তন হয় তখন সবকিছুই এমনিতেই পরিবর্তন হয়। তো এই সময়ের সাথে সাথে কিন্তু চাহিদা রেখার এরকম স্থানান্তর ঘটে থাকে। আচ্ছা, তাহলে আমরা চাহিদার সংকোচন প্রসারণ, হ্রাস বৃদ্ধি। একটা হলো সংকোচন প্রসারণ, একটা হলো কি? হ্রাস বৃদ্ধি। একটা হলো সংকোচন প্রসারণ, একটা কি? হ্রাস বৃদ্ধি। এই চাহিদা রেখার মধ্যে, এই চাহিদা রেখার মধ্যে একটা রেখার মধ্যে যখন আমরা পরিবর্তন দেখাই, স্থানান্তর বোঝাই, তখন সেটা বলা হয় চাহিদার সংকোচন প্রসারণ। আর যখন আমরা ভিন্ন নতুন নতুন চাহিদা রেখা অঙ্কন করে যখন আমরা পার্থক্য করি, যখন আমরা চাহিদা দেখানোর চেষ্টা করি, তখন সেটা হয় কি? চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর। তো আশা করি তোমরা এটা ভালো করেই বুঝছো। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই দরকারি এবং উপকারী, এবং তোমরা যারা এ পর্যন্ত ক্লাস করছো আশা করি পুরোটাই একদম ভালোভাবে বুঝতে পারছো। তো ঢাল, ঢাল নিয়ে ভয়ের কিছু নাই। অধীন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দিয়ে ভাগ দিলেই যা বের হয় সেটাই হলো ঢাল। সরলরেখার ঢাল হতে পারে, বক্ররেখার ঢাল হতে পারে। সরলরেখার ঢাল 4 প্রকার: ধনাত্মক, ঋণাত্মক, শূন্য ঢাল, অসীম ঢাল। কোনটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখেছি। বক্ররেখার ঢাল, আর আরেকটা ব্যাপার জানি যে সরলরেখার ঢালের প্রত্যেকটা বিন্দুতে স্লোপ একই রকম হয়, অন্যদিকে বক্ররেখার ঢালের প্রত্যেকটা বিন্দুতে ঢাল ভিন্ন রকম হয়। আর বক্ররেখার বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য কি করতে হবে? নির্দিষ্ট বিন্দু বরাবর একটা ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে সরলরেখার ঢাল, বক্ররেখার ঢাল আমরা শিখলাম। এরপর চাহিদা সমীকরণ কিভাবে গঠন করতে হয় সূত্রটা মাথায় রাখবা। এই ঢালের সূত্রটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর যে চাহিদা সমীকরণ গঠনের যে সূত্র এটা মনে রাখবা। তারপর তোমার মনে করো আমরা কি বললাম, তারপর চাহিদার যে হ্রাস বৃদ্ধি এবং চাহিদার যে সংকোচন প্রসারণ, এটা আমরা শিখলাম। তো এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে এবং পরীক্ষা আসলে তোমরা ভালোভাবে লিখতে পারবা। তো মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং এর পাশাপাশি তোমরা নিজেরা খাতায় লিখে লিখে পড়বা। আশা করি তাহলেই তোমাদের এই যে টপিক যেগুলো আমরা পড়াচ্ছি এ সম্পর্কে পূর্ণ ধারণা তোমার মধ্যে চলে আসবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকিও। আশা করি আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।